আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও উন্নয়ন পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন মৃধা, উপস্থাপনায় আছি আমি মুনমুন। প্রথমেই জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা এসেছি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছে, যিনি 1992 সাল থেকে 1997 সাল পর্যন্ত মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার অসামান্য নেতৃত্ব ও দক্ষতার কারণে নিজ এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছেন তিনি। তার সময়কালে নিজ এলাকার জন্য করেছেন রাস্তাঘাট, মসজিদ সহ অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড। তাই আসন্ন উপজেলা নির্বাচনে তার এলাকার জনগণ কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাকে দেখতে চায়। তার সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিশদভাবে তুলে ধরা হবে আমাদের আগামী পর্বে। তো এখন আমরা কথা বলব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছে, জানব তার বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। কিভাবে তিনি এত বছর উন্নয়ন করে গেছেন এলাকার বাসীদের জন্য। আমি বড়ইবাড়ি হাই স্কুলে লেখাপড়া করেছি। 1969 সনে সেই উত্তাল গণ আন্দোলনের সময় আমি এসএসসি পরীক্ষা দিই এবং সেখানে আমি ফার্স্ট ডিভিশন পাই উইথ লেটার। তারপরে তুলারাম কলেজে ভর্তি হই। আমার বাবা সেখানে ব্যবসা করতেন। বাবার সাথে থেকে লেখাপড়া শুরু করি কলেজ জীবনে। স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আমি উদ্বুদ্ধ হয়ে সেই ভাষণ আমি সোহরাওয়ার্দী উদ্যান থেকে নিজে শুনে সেখান থেকে পায়ে হেঁটে আমি আবার নারায়ণগঞ্জ যাই। পরবর্তী সময়ে আমি 19 মার্চ আমি গাজীপুরে চলে আসি। তারপরে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। এখান থেকে আমার আর অন্য কোথায় যাওয়ার সুযোগ হয় নাই। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছিল যারা, তাদের সেই অবস্থার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করিয়ে একটা দেশকে স্বাধীন করি। আমরা চিন্তা করেছিলাম যে এদেশে একটি অর্থনৈতিক মুক্তি আসবে। আমরা চিন্তা করেছিলাম যে এদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার সকল লেখাপড়া সুন্দরভাবে হবে। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ। মৌচাক ইউনিয়ন পরিষদে নির্বাচন করব, এটি কয়েকজন যুবকের সাথে পরামর্শ করে আমি সেখানে আসলাম। সেখানে আমার কয়েকজন মুক্তিযোদ্ধারাও ছিল। সেই মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হয়ে আলোচনা করে পরামর্শ করে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশন করলাম এবং আমি সেখানে বিপুল ভোটে সাড়া পাই এবং চেয়ারম্যান নির্বাচিত হই। আমি মোটামুটি সুনামের সাথেই চেয়ারম্যানই করি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তবে আমি আশা করতেছি আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন দিলে আমি নির্বাচন করব এবং আমি আশা করতেছি এলাকার মানুষের সাথে, প্রতিটা মানুষের সাথে, আমার প্রত্যেক ঘরে ঘরে আমার সাথে মানুষের সম্পর্ক আছে। প্রতিটা মানুষের সাথে আমি আলোচনা করে যা জানি এবং আমার কিছু লোক আছে তাদেরকে দিয়ে আমি যা সার্ভে করে দেখেছি যে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি ইনশাল্লাহ পাশ করব এবং এই সিটটা আওয়ামী লীগের থাকবে। পাশ করার পরে আমি 1 নম্বর কাজ করব যে উপজেলাকে সরকারের নির্ভরশীল না হয়ে উপজেলাকে স্বনির্ভর উপজেলা হিসাবে, অর্থাৎ উপজেলার আয় দিয়ে উপজেলার মানুষের যাতে কল্যাণ করা যায়, কাজ করা যায়, রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল উন্নয়নের জন্য এই উপজেলার যে সোর্স অব ইনকাম আছে প্রচুর আমাদের উপজেলায়, সেখান থেকে নিয়ে আমরা করতে পারবো। তারপরে সরকারিভাবে যদি কিছু দেয় সেটিও আমরা একেবারে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। এই কাজগুলো আমরা করব। আর 2 নম্বর হলো এই উপজেলাকে একটি সন্ত্রাসমুক্ত উপজেলায় আমরা গড়ে তুলতে চাই। এই উপজেলার প্রতিটা মানুষকে, মানুষ যাতে
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, তার জন্য আমরা রাজনৈতিকভাবে কাজ করতে চাই। 3 নম্বর হলো আজকের এই ডিজিটাল বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা মোতাবেক প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, এমনকি মাদ্রাসার মধ্যে যদি পারা যায় ল্যাপটপ, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা আমরা এটা তৈরি করব, যেখানে কালিয়াকৈর একটা প্রত্যন্ত গ্রাম থেকে টিপ দিলেই উপজেলার সকল খবর, জেলার সকল খবর এবং সারা দেশের সকল খবর যাতে ওই স্কুলের ছেলেমেয়েরা নিতে পারে, শিক্ষকরা নিতে পারে বা অন্যরাও নিতে পারে, এইভাবে আমরা উপজেলাটাকে ডিজিটাল উপজেলা হিসাবে সাজাতে চাই। এইটা হলো আমার পরিকল্পনা এবং সরকারি সহযোগিতার মাধ্যমে এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে এই উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে তৈরি হবে। এইটা যদি বলতে হয় তাহলে বিশেষ করে আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে, শুধু কালিয়াকৈরে নয়, এই কনস্টিটিউয়েন্সি গাজীপুর 1-এ 42 বছরে যে কাজ না হয়েছে, 42 বছরে যে কাজ না হয়েছে তার চেয়ে 4 গুণ বেশি কাজ হয়েছে গেল 5 বছরে। এটি হয়েছে। এখন আমার বয়স 60 বছর। জীবনের শেষ প্রান্তে এসে, সায়ান্নে এসে আমি জনগণের একটু বৃহত্তর পরিসরে জনগণের কাজ করতে চাই এবং সেই কাজটুকু জনগণ যদি আমাকে সুযোগ দেয়, এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে আমি জনগণের সেই ম্যান্ডেট নিয়ে কালিয়াকৈর উপজেলাটাকে সুন্দরভাবে একটা মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব, এই আশা আমি পোষণ করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমার এই আশা পূরণ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা এসেছি আরেক সফল ও জনপ্রিয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান SM তোফাজ্জল হোসেনের কাছে। তিনি গত 27 মাস যাবৎ দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। ইতিমধ্যে সবচেয়ে সফল চেয়ারম্যান হিসেবে হয়েছেন জাতীয় পর্যায়ে সমাদৃত। এ পর্যন্ত এলাকার বহু রাস্তাঘাট মেরামত সহ প্রতিটি রাস্তা দিয়ে মানুষ চলাচলের উপযোগী করা হয়েছে। রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে দখলদারি দোকান ও বাড়ি উচ্ছেদ করার মতো শক্ত পদক্ষেপ হাতে নিয়েছেন তিনি। উত্তরা মডেল টাউনের মতো সকল প্রকার সুযোগ সুবিধা যেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের বাসিন্দারা পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান SM তোফাজ্জল হোসেন। এই রাস্তাটাও প্রশস্ত না, রাস্তাটা চিকন। এরপরে দেখতেছেন রাস্তার মধ্যে খালা খন্দের অভাব নাই। এরপরে সিএনজিতে ছিলাম, সিএনজি উল্টায় গেছে, উল্টায় গিয়ে তারপরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে আমার চশমা ভাঙছে, মাথায় ব্যথা পাইছি, দাঁতের ব্যথা পাইছি, চোখে ব্যথা পাইছি। এবার আমার বাচ্চাটা ছিল, আল্লাহর রহমত অল্পতে বেঁচে গেছি। চেয়ারম্যানকে ধন্যবাদ, রাস্তা বড় করতেছে, অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান SM তোফাজ্জল হোসেনের সাথে। তার মুখ থেকেই শুনব তার এই সফল কর্মকাণ্ড সম্পর্কে। সে চেয়ারম্যান হওয়ার পরে কতগুলো রাস্তা উন্নয়ন করেছেন। এই দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের অন্তর্গত যে এলাকাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় আমি উন্নয়ন কাজগুলো কি কি করতে হবে সেগুলো আমরা নিরূপণ করি। আমরা গত এই 24-25 মাসে এলাকার যে রাস্তাঘাটগুলো ছিল অপ্রশস্ত, পশ্চাৎপদ এবং মানুষ চলাফেরা করতে পারত না, 2টা গাড়ি ক্রস করতে পারত না, রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা ছিল। এগুলোকে প্রথম আমরা চিন্তা করি, আমরা সিদ্ধান্ত নেই যে এলাকার প্রত্যেকটি রাস্তা আমরা প্রশস্ত করব। তারই কথার প্রেক্ষিতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার সভা করি, আমার জনগণকে নিয়ে সভা করি, ছোট বড় আপামর জনগোষ্ঠীকে নিয়ে আমরা উদ্বেলিত করি। রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হলে প্রত্যেককেই রাস্তার পাড়ে যারা বসবাস করেন, বাড়িঘর করেছেন, তাদেরকে কিছু ছাড় দিতে হবে, কিছু জমি ছাড়তে হবে। রাস্তা প্রশস্ত করতে হলে আরো বাড়িঘর ভাঙা যাবে, ওয়াল ভাঙা যাবে। সেই সব কথাগুলো আমি জনগণকে বুঝাইলে ওনারা মেনে নেয়। ওনারা হাস্য চিত্তে, আনন্দ চিত্তে আমাদেরকে গ্রহণ করেন যে রাস্তাঘাটগুলো প্রশস্ত করা দরকার। এই জন্য আমি একটাই প্রথম কথা বলেছিলাম যে রাস্তায় উন্নতি, এই কথাটাকে আমার এলাকার মানুষ গ্রহণ করেছে, লালন করেছে এবং ধারণ করেছে। এই লালন পালন করার
পরেই আমার কাজ তড়িৎ গতিতে চলে। আমার ইউনিভার্সিটির লেবার আছে 35 জন পার্মানেন্ট, তাদেরকে আমি প্রত্যেক বিভিন্ন এলাকায় আমরা রাস্তাঘাটগুলো সিদ্ধান্ত নিয়ে কোন রাস্তা কবে ভাঙবো, সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এলাকার লোকজন নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছোট বড় সবাইকে নিয়ে আমরা সেই রাস্তাগুলো প্রশস্ত করতে সক্ষম হয়েছি। মানুষ আনন্দে উদ্দীলিত হয়েছে যে এতদিন পর একটা সুন্দর সিদ্ধান্ত পেলাম। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে, এই কর্মটা করার প্রেক্ষিতে আমাদের এলাকার ইজ্জত, ঐতিহ্য, মর্যাদা বৃদ্ধি পাবে। এই কারণে যে রাস্তাঘাটগুলোতে আগে গাড়ি চলতে পারতো না, এখন গাড়ি ক্রসিং হয়, বেশ মানুষ আরামে চলাফেরা করছে, মানুষ খুশি হয়েছে। অলরেডি ড্রেনের কাজ শুরু করেছি। 20-25 কিলোমিটার জায়গা আমরা ড্রেন করতে হবে আমাদের। এই 20-25 কিলোমিটার যদি ড্রেন এই মুহূর্তে না করি আমাদের কষ্ট করতে হবে। আমরা বলেছি তাদেরকে যে আমরা পার্ট বাই পার্ট করে যতটুকু সম্ভব দয়া করে আমাদের এই গরিব জনগোষ্ঠীকে একটু আরাম করার সুযোগ করে দেন, একটু আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে দেন। পানি নামাইতেই হবে, পানি না নামলে ভীষণ ক্ষতি হবে এলাকায়। এখন আমাদের কাজ হলো কয়েকটি রাস্তা আছে, এটা ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমরা রাস্তাগুলো করতে পারবো। আমাদের মাননীয় এমপি অ্যাডভোকেট সারা খাতুন আশ্বস্ত করেছেন এবং এলজিডি মন্ত্রণালয় থেকে যে টাকা বরাদ্দ করা হয় সেখান থেকে আমরা আশ্বস্ত হয়েছি তড়িৎ গতিতে কাজগুলো হবে। এবং রাস্তা তো খুবই ভাঙাচুরা ছিল, গাঁথা গহ্বর ছিল, সেটা প্রায় 2-2.5 কোটি টাকা খরচ করেছে রাবিশ দিয়ে রাস্তাগুলো মানুষকে চলাচল করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করেছি। ইতিমধ্যে আমরা 4-5টা পুকুর বরট করে স্কুলও করেছি, ঈদগাহ ময়দানও করেছি। মানুষ খুশি হয়েছে। আরো 2-3টা যা পুকুর আছে সেটা আমরা বড়ার চেষ্টা করছি। শিক্ষিত সমাজ গড়ার জন্য, শিক্ষিত জাতি সৃষ্টি করার জন্য আমাদের এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন এবং উন্মুখ হয়ে আছে এই জন্য যে আমরা কবে তৈরি এই অশিক্ষা দূর হবে দেশ থেকে, কবে আমাদের কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব যে এই দেশের মানুষ, বাঙালি জাতি অর্থাৎ আমাদের এই অঞ্চলের মানুষ, গরিব দুঃখী মানুষ সহ লেখাপড়ায় যেন পিছিয়ে না থাকে। সবার কারণে শিক্ষা আলো ছড়া ছিটিয়ে দেওয়া হয়েছে, এই সরকার দিয়েছে। এই সরকারের যে অবদান এটা সারা পৃথিবী বুঝেছে যে এই সরকার মানুষের জন্য কতটুকু কাজ করছে। সারা পৃথিবীতে, বিশ্বের দরবারে একটা সুন্দর জাতি, একটা শিক্ষিত জাতি, একটা ভদ্র জাতি হিসেবে উপস্থাপন করার জন্য ওনার যে প্রচেষ্টা, ওনার যে কর্ম স্পৃহা, ওনার প্রেরণা, এটা জাতি কোনোদিন ভুলবে না। আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেকটা রাস্তার পাশাপাশি না, শুধু সকলে যার যে এবিলিটি আছে প্রত্যেকটা বাড়িতে হাই রাইজ বিল্ডিং করলে আমার এলাকা আরো সুন্দর হবে। পাশেই উত্তরা একটা মডেল টাউন, আমরা পাশাপাশি থাকি, রেল লাইনের এবার ওপার। আমরা কেন উত্তরের মতন বসবাস করতে পারবো না? কেন উত্তরের মতন বাড়িঘর করতে পারবো না? কেন উত্তরের মতন আমরা জনজীবনকে গড়ে তুলতে পারবো না? আমি সেই প্রত্যয় ব্যক্ত করেছি বারবার, আজকেও বলি, আপনার মাধ্যমে দেশবাসীকে বলি, আমরা যদি হাই রাইজ বিল্ডিং এগুলো করি আমাদের অর্থ চলে আসবে, বলে সুখ চলে আসবে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারবো, ওরা মানুষ হবে, কেন হাজার হাজার লোকের বসবাস হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাগুলো পাকা হয়ে যাবে, বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, আমাদের এলাকা অভাব থাকবে না। এই অবরন্ত অভাবকে আমরা মোকাবেলা করব। যদি আমরা কাজ না করি মোকাবেলা করবো কি করে? এবং 50-60টা রাস্তা পাকা হয়েছে, বড় বড় রাস্তা, ছোটখাটো তো অডেল অনেক হয়েছে। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ করে রাস্তা, শত শত রাস্তা হয়েছে। দলমত নির্বিশেষে দেশটাকে আসেন, সবাই মিলেমিশে আমরা দেশটাকে উন্নয়নের দিকে ধাবিত করি, ঢেলে সাজাই। আমরা সেই কাজগুলো করতে চাই। মুক্তিযোদ্ধারা আর আসবে না, একবারই মুক্তিযুদ্ধ, দেশের যুদ্ধ হবে না। আমরা মুক্তিযোদ্ধারা চলে যাব। এই আজকে যারা প্রজন্ম আসতেছে তারা মুক্তিযোদ্ধা চিনবে না। মুক্তিযুদ্ধ কবে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, ইতিহাস আছে। আমি ছেলেমেয়েদেরকে আহ্বান জানাবো ইতিহাস পড়ার জন্য। দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দোয়া করবেন, আগামী যেন আরো বড় পরিসরে কাজ করতে পারি সেই জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাবো বিজয় টিভিকে, এটা জনসমক্ষে প্রকাশ করার জন্য। এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যেই কথাটা উনি প্রকাশ করেছেন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।
আমি আর কথা না বাড়িয়ে কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় ভগবান। যদি একটু স্বচ্ছ থাকে তাহলে মানুষের চলাফেরা করতে সুবিধা হয়, এই জন্যই এগুলা করা দরকার আছে। এলাকার সব লোকে যাতায়াতে স্কুল কলেজে যে সমস্ত ছেলে ফেলে যায় এদের জন্য সুবিধা হবে। রাস্তাঘাট যত একটু প্রশস্ত হয় মানুষের চলাচলের সুবিধা হয়, এটা সব লোকে চায় আর কি। মানে দর্শক বন্ধুরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ দেখলেন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন। এখন নেব একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ভর্তি চলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি NIFT-তে MBA, ডিপ্লোমা, সার্টিফিকেট ইন অ্যাপারেল মার্চেন্টাইজিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন, BSc অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি AMT, knitwear manufacture and technology KMT and fashion design and technology FDT। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, ডিজাইন স্টুডিও, ওয়াইফাই ক্যাম্পাস এবং যাতায়াতের সুব্যবস্থা। নিয়মিত গার্মেন্টস, বুটিক বাইন্ড, ফ্যাশন হাউস ভিজিটের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা প্রদান করা হয়। অত্যাধুনিক ল্যাব এবং সমৃদ্ধ লাইব্রেরি, 50% থিওরিটিক্যাল এবং 50% প্র্যাকটিক্যাল শিক্ষা পদ্ধতির ফলে শতভাগ ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশের পূর্বেই কর্মসংস্থান হচ্ছে। NIFT GP জ 146, ওয়ার্ল্ডস গেট, মহাখালী, গুলশান, ঢাকা 1212। ভর্তি চলছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কর্তৃক প্রতিষ্ঠিত মোয়াজ্জেম হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত। বিষয়ভিত্তিক অভিজ্ঞ অনার্স সহ স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানের ব্যবস্থা। নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সার্বক্ষণিক 2 জন শিক্ষিকার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা। শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় বুঝিয়ে দেওয়া আদায় করা। সকল শ্রেণীতে প্রতি শাখায় মাত্র 30 জন শিক্ষার্থী থাকা। শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদানের ব্যবস্থা করা যাতে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়তে না হয়। চিত্রাঙ্কন ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য স্পোকেন ইংলিশের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। সুসজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের সুবিধা। অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা উন্নয়ন সংক্রান্ত নিয়মিত আলোচনা। সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা পদ্ধতি ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা মোয়াজ্জেম হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাড়ি 10, রোড 17, সেক্টর 7, উত্তরা, ঢাকা। মোবাইল 01817 089 437, 01720 045 105। সন্তান আপনার মানুষ করার দায়িত্ব আমার। আমি এই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলব। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি NIET-তে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে। NIET 29/1 কারণ বাজার, নারায়ণগঞ্জ ক্যাম্পাস, রূপসী, রূপগঞ্জ। ভর্তি চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-তে MBA, ডিপ্লোমা, AMT, KMT, FDT, NIFT, ওয়ার্ল্ডস গেট, মহাখালী। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, এবার আমরা এসেছি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট NPI মানিকগঞ্জ শাখায়। 2011 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও নিয়ন্ত্রিত একটি উন্নত মানের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষাদান এবং তুলনামূলক কম খরচে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগরি শিক্ষাবিদগণ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা, অধ্যক্ষ, কাউন্সিলর ও কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুসজ্জিত ক্লাসরুম। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য আছে লস অ্যাঞ্জেলেস এভারশন টেস্টিং মেশিন, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, কম্প্রেশন মেশিন, সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত কম্পিউটার ল্যাব, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী পৃথক কম্পিউটারের মাধ্যমে তাদের ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে। রয়েছে ফিজিক্স ও কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য উন্নত সায়েন্স ল্যাব। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ল্যাবের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষা প্রদানের ব্যবস্থা তো রয়েছেই। সময়ের সাথে সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। এখন আমরা কথা বলবো এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ শামসুর রহমানের সঙ্গে। তার কাছ থেকে জানব কিভাবে পর্যায়ক্রমে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। মানিকগঞ্জ জেলায় কোন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট না থাকাতে NPI ইঞ্জিনিয়ার্স লিমিটেড মানিকগঞ্জে 2011 সালে ন্যাশনাল পলি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করে
3টি টেকনোলজিতে এখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই 3টি টেকনোলজিতে বর্তমানে প্রায় 600 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। মানিকগঞ্জ বিভিন্ন উপজেলাগুলোর নদী ভাঙ্গন এলাকা, গরিব মানুষের বসবাস। এখানকার ছাত্রছাত্রীরা অনেক টাকা খরচ করে অনেক সময় ঢাকা বা অন্য কোনো বড় শহরে সরকারি ইনস্টিটিউটে গিয়ে লেখাপড়া করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এই বিষয়টি বিবেচনা করে ন্যাশনাল ইনস্টিটিউট মানিকগঞ্জ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই বেসরকারি ইনস্টিটিউটটি অত্যন্ত স্বল্প খরচে মানিকগঞ্জ শহরের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স খুবই কম খরচে পড়াশোনা করানো হয় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ পাচ্ছে